বুঝলি সুজন, আমার মতো এমন শ্বশুরবাড়ি পাওয়া ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, সবার ভাগ্যে এমন ভালো শ্বশুরবাড়ি জোটে না রে। আমি হয়তো কোনো এক কালে অনেক পুণ্যি করেছিলাম, তাই জন্য সৃষ্টিকর্তা খুশি হয়ে আমাকে এমন সুন্দরী একখান বউ আর এত ভালো একটা শ্বশুরবাড়ি দিয়েছিলেন। হ্যাঁ রে বন্ধু, তুই কথাটা মন্দ বলিসনি। গ্রামের সবাই তোর শ্বশুরবাড়ি নিয়ে অনেক হিংসে করে রে, সেটা তো আমি নিজেই সাক্ষী। আচ্ছা দোস্ত, এত ভালো শ্বশুরবাড়ি তুই জুটিয়েছিস কিভাবে রে? সে অনেক কথা। হ্যাঁ, জুটিয়েছি অনেক কষ্ট করে, অনেক সাধনা করে। ওই যে বলে না, ভালো কিছু পেতে গেলে অনেক সাধনা করতে হয়। সেটাই তো বলছি, হে, কি এমন করেছিস? সেই তন্ত্রমন্ত্রটা একটু বল না। আরে আমরাও না হয় একটু চেষ্টা করে দেখি। সে না হয় আরেকদিন বলবো। এখন চল, দুপুর গড়িয়ে এলো, আমার অনেক ক্ষুধা পেয়ে গেছে। তুই তো ভালো চাকরি বাকরি করিস শহরে, হে, গ্রামে আসিস প্রতি সপ্তাহে। আমার কাছে মনে হয় তোর শ্বশুরবাড়ির লোকেরা তোর এই ভালো চাকরিটা দেখেই তাদের আদরের মেয়ের সাথে তোর বিয়েটা দিয়েছে, বুঝলি? আরে না রে দোস্ত, সেটা হতে যাবে কেন? তারা আমাকে অনেক পছন্দ করে। শুধু চাকরি বাকরি টাকা পয়সার জন্যই একজন মানুষ আরেকজন মানুষকে পছন্দ করবে এমনটা সবসময় ভাবিস কেন রে? আরে বন্ধু, মেয়ের বাবা মা যখন মেয়েকে কোনো ছেলের সাথে বিয়ে দিতে চায়, সবার প্রথমে দেখে তার টাকা পয়সা আছে কিনা, তাদের মেয়েকে সারা জীবন সুখে রাখতে পারবে কিনা। এরপরে তো দেখে বাদবাকি জিনিস। আরে আসল কথা হচ্ছে, টাকা ছাড়া দুনিয়াতে সবই ফাঁকা। হ্যাঁ, বাহ, হ্যাঁ, তুই তো দেখছি বয়সের আগেই একেবারে পেকে ঝুনা নারকেল হয়ে গেছিস। এত বেশি বুঝিস কেন রে? হ্যাঁ, এত বেশি বোঝা ছেলে, এত পাকা ছেলে আজকালকার যুগের মেয়েরা তো দূরের কথা, মেয়েদের বাবা মারাও পছন্দ করে না। পাকামো একদম করবি না, দেখবি আমার মতো ভালো বউ পেয়ে গেছিস। হ্যাঁ রে বন্ধু, বলছিলাম কি, তোর কি কোনো শালি টালি আছে নাকি? না মানে আমরা কয়েকজন বন্ধু তো ছিলাম, আমাদের কথা একটু ভাব না। তোর যাকে পছন্দ হয় তার সাথেই না হয় তোর শালিকে বিয়ে করিয়ে দে। তোর শ্বশুর এত বড়লোক একজন মানুষ, নিশ্চয়ই অনেক জায়গা সম্পত্তি আছে। আমাদের মধ্যে কেউ না হয় একটু ভাগ পেলাম মানে। এখন আমি বাড়ি যাই। সপ্তাহে একদিনই তো আসি শহর থেকে, তাই না? আমার তো উচিত এই একদিন সারাদিন ঘরে বসে থাকা, বউকে সময় দেওয়া, তাই না? হ্যাঁ, একদম ঠিক বলেছিস। সেটা না করে তুই এখানে চলে এসেছিস তোর বন্ধুর সাথে কথা বলতে। যা যা, তোকে এখন আটকাবো না, অনেক গল্প করেছিস। আবার তোর সাথে দেখা হবে পরের সপ্তাহে। ভালো থাকিস দোস্ত। হ্যাঁ বন্ধু, তুইও ভালো থাকিস। আচ্ছা বউ, আমার এই ছোট্ট কুঁড়ে ঘরে তোমার খুব বেশি অসুবিধা হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, তুমি এমনটা ভাবছো কেন? আমি কি তোমাকে কখনো বলেছি তোমার এই কুঁড়ে ঘরে থাকতে আমার অসুবিধা হচ্ছে? নিজে নিজেই এসব ভাবা বন্ধ করো তো। কেন, এটা তোমাকে বলতে হবে কেন? আমার কি চোখ নেই? তুমি বড় লোকের একমাত্র মেয়ে, অনেক আদর যত্নে পালিত হয়েছ, আর আমাকে তুমি নিজের পছন্দ করেছো। হয়তো সেই কারণেই আমাকে বিয়ে করে আমার ঘরে এসেছো। আর আমি কতটা অভাগা, তোমার মতো একজন লক্ষ্মী বউ পেয়েও তার মর্ম আমি যথাযথ করতে পারছি না। আমাকে বিয়ে করার জন্যই তো তুমি চাকরির পেছনে ছুটেছো। আমার বাবা মার কথা মতো শহরে একটা চাকরি জোগাড় করতে পেরেছো। আর একদিনেই কি সব হয়ে যায় নাকি? প্রথমে চাকরি পেয়েছো, আস্তে আস্তে সব কিছুই হবে। বাড়ি হবে, আমাদের নিজেদের জায়গা জমি হবে, সবই তো ভবিষ্যতের ব্যাপার। এত তাড়াহুড়ো করে কেউ কখনো কিছু করতে পারে নাকি? এসব কথা তুমি আমাকে সান্ত্বনা দেবার জন্য বলছো বউ। আসলে আমি জানি কথাগুলো তুমি মন থেকে বলছো না। আর আমার তো নিজেরই বোঝা উচিত এই বিষয়টা। এত বছর বাবা মার কাছে যেভাবে মানুষ হয়েছো, তারা যেভাবে তোমাকে আরামায়েশে রেখেছে, হঠাৎ করে তাদের কাছ থেকে তোমাকে নিয়ে এসে সেরকম স্বাচ্ছন্দ্যে আমি রাখতে না পারলে তোমার যে কষ্ট হবে, এটা তো একটা পাগলেও বুঝবে। শোনো, আমি আমার নিজের পছন্দে তোমাকে বিয়ে করেছি। বিয়ে করার জন্য আমার বাবা মা তোমাকে শর্ত দিয়েছিল শহরে একটা ভালো চাকরি তোমাকে ধরতে হবে। তুমি তো মোটামুটি একটা ভালো চাকরি পেয়ে গেছো, আমি তো এতেই অনেক খুশি। আর বাদ বাকি যা আছে সেটা সময়ের ব্যাপার। তার জন্য যদি মন খারাপ করে থাকো, তাহলে পরবর্তী পরিকল্পনা করার জন্য আমাকে তো পাশের বাড়ির লোকেদের সাথে আলোচনা করতে হবে। কেন বউ, আমাদের সংসারের উন্নতির জন্য পাশের বাড়ির লোকেদের সাথে তোমাকে আলোচনা করতে হবে কেন? কেন আবার? তুমি জানো না, মানুষ যদি বেশি দুশ্চিন্তা করে তাহলে তার মাথা ঠিক মতন কাজ করে না। তখন মানুষ অনেক বেশি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে, যেটা তার পরবর্তী জীবনে
ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তুমি তো দেখছি এখনই অসুস্থ হয়ে যাবে এত বেশি বেশি দুশ্চিন্তা করতে করতে। আর তখন তো আমি তোমার সাথে আর কোনো আলোচনা করতে পারবো না যে কিভাবে কি করলে আমাদের উন্নতি হবে। ও, আর তখন তুমি পাশের বাড়ির লোকেদের কাছে যাবে তাই না? আচ্ছা বাবা, ঢের ভুল হয়ে গেছে আমার। এই কান ধরলাম, আর কখনো বেশি বেশি দুশ্চিন্তা করব না। আমার জ্ঞানীগুণী বউটা যা বলে আমি একদম অক্ষরে অক্ষরে সেটা পালন করে চলবো। তার কোনো কথার নড়চড় আমি হতে দেব না। এই তো জমে থাকা বুদ্ধিগুলো এখন গলে গলে পড়ছে মোমবাতির মতন। ঘরে চলো, মজার মজার রান্না করে রেখেছি, দুজনে মিলে খাবো। সারা সপ্তাহ তো একা একা খেতে হয়। তুমিও তো শহরে থেকে ঠান্ডা পান্তা খাও, গরম গরম তো আর খেতে পারো না। এখন চলো, আর বেশিক্ষণ বকবক করলে আমার গরম গরম রান্না করে রাখা খাবারগুলো তোমার ওই শহরের খাবারের মতন ঠান্ডা পান্তা হয়ে যাবে। অসম্ভব, সেটা হতেই পারে না। চলো চলো, তাড়াতাড়ি গিয়ে হাত পা ভালো করে ধুয়ে আসি। আমরা তো অনেক দিন হলো তোমার বাপের বাড়িতে যাই না। আমি ভাবছি এবার তোমার বাবা মার বাড়িতে গিয়ে অনেক দিন থেকে আসবো। তা কি করে থাকবে শুনি? তোমার তো অফিস আছে, সেখানে তো আর হুটহাট করে কারণে অকারণে ছুটি দেয় না, তাই না? হ্যাঁ, সেটা অবশ্য তুমি ভুল বলনি, তবে ছুটি না দিলেও কোনো সমস্যা নেই। কি বললে? ছুটি না দিলেও তোমার কোনো সমস্যা নেই? আরে বাবা, ছুটি না দিলে যাবে কিভাবে শুনি? যদি প্রয়োজন হয় তাহলে আমি চাকরি ছেড়ে দিয়ে যাব। তারপর সারা জীবন দুজনে তোমার বাবা মার কাছে থেকে যাব, আর আরাম আয়েশ করে পায়ের উপর পা তুলে খাবো। কি যে বাজে কথা বলো না তুমি, ভেবেই পাই না বাবা। আরে এত ভাবাভাবির কি আছে? তাছাড়া তোমার তো কোনো ভাই বোন নেই, তুমি তো একাই, তাই না? আর তুমি যদি সারা জীবন তোমার বাবা মার কাছে থেকে যাও তাহলে তো তোমার বাবা মা অনেক খুশি হবে, বেজার তো আর হবে না। আমার বাবা মার আমি ছাড়া আর কোনো সন্তান নেই বলে তারা তোমাকে ঘর জামাই করে রাখবে, এমন কথা তারা তো তোমাকে কখনো বলেনি। তাছাড়া এটা তো আমাদের দুজনের আত্মসম্মানেরও একটা ব্যাপার। তুমি কেন শুধু শুধু ঘর জামাই থাকতে যাবে? আরে বউ, ঘর জামাই থাকবার মধ্যে একটা আলাদা মজা আছে, একটা রাজকীয় ব্যাপার আছে। সবাই দেখবে আমার শ্বশুর বাড়ি কত বড় লোক, আমি কত বড় লোকের মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছি, আর সারা জীবন সুখে শান্তিতে শ্বশুরের বাড়িতে থাকছি। থাক, হয়েছে, আর বাজে বকতে হবে না। নাও এখন খেয়ে নাও, বিকেলে আবার বাজারে যেতে হবে। বাজারে যেতে হবে? এটা আবার কি বললে তুমি? সকালেই তো এক সপ্তাহের বাজার করে নিয়ে এসে তোমাকে দিলাম, যা যা বলেছো সবই তো এনেছি, আবার বাজারে যেতে হবে মানে? আরে ঘরের আরো কিছু কেনাকাটা করতে হবে, আমাদের আর কিছু হাঁড়ি পাতিল কিনতে হবে। তাছাড়া আমার কিছু কাপড় চোপড়ও লাগবে। বিয়ের পর তো তেমন করে আর কাপড় চোপড় কেনা হয়নি, সবই তো বাপের বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম। হ্যাঁ, সেটা অবশ্য ঠিকই বলেছো তুমি। বরং 5টার দিকে তৈরি হয়ে থেকো, আমি ভাত খাওয়ার পরে একটা কাজে যাব, এসে তোমাকে সাথে করে নিয়ে বাজারে যাব। তোমার যা যা লাগবে নিজে বুঝে দেখে শুনে কিনবে, কেমন? আচ্ছা ঠিক আছে। আরে জামাই বাবাজি, আশা মা, তোরা কখন আসলি? আর এসে এইভাবে চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন বাইরে? ঘরে আয়, ঘরে আয়, আমার জামাই বাবা দেখছি রোদের মধ্যে একদম ঘেমে গেছে। বাবা চিন্তা করবেন না, আমরা রিক্সা নিয়ে বাড়ি পর্যন্ত এসেছি, এক পাও হাঁটতে হয়নি, আমরা আরাম করে বাতাস খেতে খেতে চলে এসেছি। দাও বাবা দাও, তোমাদের ব্যাগটা আমার হাতে দাও, আমি নিয়ে যাচ্ছি ঘরে। ছি ছি বাবা, এসব কি বলছো? আমাদের ব্যাগ কেন তোমাকে টানতে হবে? তোমার জামাই পার। আচ্ছা আচ্ছা, চল চল এখন ঘরে আয়। আরে গিন্নি, আরে জামাইকে আর একটা মাছের মাথা দাও না। আরে একটা কেন দিয়েছো? একটা মাথা দিলে জামাইয়ের সামনে কি আর আমাদের মান থাকবে? হ্যাঁ গো, তুমি একদম ঠিক কথা বলেছো। দেখেছো, আমি তো একটা মাছের মাথা দিয়েই বসে আছি। এই নাও জামাই বাবাজি, এই আরেকটা মাছের মাথা নাও। আরে মা, একদিনই সব খাইয়ে ফেলবেন নাকি? হ্যাঁ, আমরা কিন্তু এবার মাসখানেক থাকবো আপনাদের বাড়িতে, একটু আস্তে ধীরে দিন, বাকি দিন তো পড়েই রয়েছে, তখন নয় খাবো, এখন একসাথে এত দিতে হবে না মা।
বাবাজি, তুমি কোনো কথা বলো না। আমরা আমাদের জামাইকে এভাবেই আপ্যায়ন করব, আমাদের মনের মতো করে। আমাদের একমাত্র জামাইকে যদি মন ভরে আদর আপ্যায়ন করতে না পারি, তাহলে কি আর ভালো লাগে বলো? বাবা, তুমি যে কি শুরু করেছো না! একটা মানুষ একসাথে বসে আর কত খেতে পারে বলো তো? আরে মা, তুই চুপ কর তো। আমাদের কাজ আমাদেরকে করতে দে, আর তুমি এদিকে চুপচাপ বসে আছো। জামাই বাবাকে আর একটু ভাত দাও না। কি রে মা, কিছু বলবি? হ্যাঁ মা, আমিও তো বুঝতে পারছি না। আজ এতটা দিন হয়ে গেল তোর জামাই আমাদের কাছে আছে, ব্যাপারটা দেখে তো ভালো লাগছে না। আর তার তো চাকরি বাকরি আছে, এভাবে তো এখানে বসে থাকলে তো আর চাকরি বাকরি থাকবে না, তখন কি হবে? আসলে বাবা, তোমাদের বাড়িতে আসার আগে তোমাদের জামাইয়ের সাথে আমার যখন কথা হয়েছিল, তখন সে বলেছিল দরকার হলে চাকরি ছেড়ে দেবে, কিন্তু তারপরেও সে তোমাদের বাড়িতে আসবে আর অনেক দিন থাকবে। এটা আবার কোন ধরনের কথা? চাকরি ছেড়ে দিয়ে আমাদের এখানে থাকবে মানে? বাবা, আমাদের বাড়িতে তো কোনো কিছুর অভাব নেই, সব কিছুই আছে। ও আমাকে বলেছিল আমাদের বাড়িতে এসে নাকি শুধু খাবে আর ঘুমাবে, আর যদি পারে এইভাবেই নাকি সারা জীবন কাটিয়ে দেবে। তখন তো ভেবেছিলাম নিছক মজা করছে, কিন্তু এখন তো দেখছি সে সেটাই করছে। না না, এসব তামাশা আমি মেনে নেব না। জামাই যদি তার আচরণ না বদলায়, তাহলে আমাকেও আমার অন্য রূপ তাকে দেখাতে হবে। হ্যাঁ বন্ধু, বল। আরে বন্ধু, শ্বশুর বাড়ি গিয়ে একদম লাপাতা হয়ে গেছিস দেখছি। হ্যাঁ, আমাদের কথা কি ভুলে গেছিস নাকি? আরে শ্বশুর বাড়ি থেকে ফিরবি কবে? আরে দোস্ত, এত আরামায়েশে থাকলে কি আর নিজের বাড়িতে ফিরতে ইচ্ছে করে? তোরাই বল। আমরা তো সবাই তোর জন্য অপেক্ষা করছি, প্রতি সপ্তাহে তোর জন্য অপেক্ষা করে থাকি, আর তুই কিনা তোর শ্বশুর বাড়ি গিয়ে বসে আছিস। হ্যাঁ, কাজটা একদম ঠিক করছিস না। এই যত দ্রুত পারিস চলে আয় রে। তোর সাথে গল্প করতে না পারলে আমাদের একদম ভালো লাগে না। বন্ধু, দেখি রে, আর কিছুদিন থাকতে পারি নাকি দেখি। আমরা ইচ্ছে মতো ঘুরে ফিরে খেয়ে দে তারপরে আসবো, তুই ভাবিস না। আচ্ছা ঠিক আছে, এখন রাখছি, পরে আবার সুযোগ হলে তোকে ফোন করব। ভালো থাকিস ভাই। কি বউ, শুধু আমরা দুজনে খাবো? বাবা মা কোথায়? ওনাদেরকেও ডাকো। বাবা মা, কোথায় আপনারা? আমি তো আপনাদেরকে ছাড়া কখনোই খাই না। আপনারা না আসলে কি খাওয়া যায়? কি ব্যাপার, কি হয়েছে? এভাবে ষাঁড়ের মতো চিৎকার করবার কি আছে? আমার বাড়ি তো ভদ্রলোকের বাড়ি, তাই না? এখানে এত চিৎকার করে কেউ কখনো কথা বলে না। আর আমার বাড়িতে একমাত্র চিৎকার করবার অধিকার আমারই আছে, অন্য কারো নেই। বাবা, আপনি খুব রসিক মানুষ বটে। খুব সুন্দর করে দুজনে বসে বলুন তো, আপনাদের ছাড়া আমি খাবো না কিন্তু। আচ্ছা মা, শুধু ভর্তা আর ডাল কেন করেছেন? মাছ মাংসের কোনো পদ করেননি আজ? প্রতিদিন এই রাবণের গোষ্ঠীর জন্য রান্না করতে করতে আমার হাতে তো বাপু কড়া পড়ে গেল। আর কত করব বলো? যা পেরেছি তাই করেছি। চুপ করে খেলে খাও, না হলে রেখে দাও। আমরা দুজন যাচ্ছি, অনেক রাত হয়েছে, আমাদের ঘুম পেয়েছে। তোমার সাথে বসে ওই খেজুরে আলাপ করবার মতন যথেষ্ট সময় আমাদের হাতে নেই। আমরা যাচ্ছি, আপনারা ভালো থাকবেন। যে কোনো প্রয়োজন হলে আমাদেরকে জানাবেন। হ্যাঁ, যাও। বাবা, যাবার আগে একটা কথা বলতে চাই, যদি অনুমতি দেন। বলো। আপনারা তো জানেন আমার বাবা মা কেউ নেই, তারা অনেক আগেই গত হয়েছেন। জীবনের বেশিরভাগ সময়টা একা কাটিয়েছি। আমি জানি একাকিত্বের কি কষ্ট। বিয়ের পর আপনাদেরকে পেয়ে অনেক খুশি হয়েছিলাম। ভেবেছিলাম সৃষ্টিকর্তা আমার বাবা মাকে কেড়ে নিয়েছিলেন, আমার শ্বশুর শাশুড়ি রূপে আমার বাবা মাকেই আবার তিনি আমার কাছে পাঠিয়ে দিয়েছেন। আসলে বাবা, না মা, আমাকে আজ আর কিছু বলবেন না। আর বললেও আমি থাকতে পারবো না, কারণ আমার ছুটি শেষ। ভেবেছিলাম আমার বাবা মার সাথে অনেকটা সময় কাটিয়ে যাব, তাই অনেক দিনের জন্য ছুটি নিয়েছিলাম। যদিও এতদিনের ছুটি নিতে আমাকে বেশ বেগ পোহাতে হয়েছে, তবে সেটা কোনো ব্যাপার না। শেষমেশ সে ছুটি তো পেয়েছিলাম। বাবা, আমরা তোমাকে চিনতে অনেক বড় ভুল করেছি, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। ছি ছি বাবা, এই ধরনের কথা আর কোনোদিন আমাকে বলবেন না আপনারা। আমাকে মানুন বা না মানুন, আমি তো মানি যে আপনারা আমার বাবা মা আর আমি আপনাদের সন্তান। আপনারা যা করেছেন সেটা পুরোপুরি আমার ভালোর জন্যই করেছেন।
বাবা মার দায়িত্ব পালন করেছেন। আমারও ভুল হয়েছে শুরুতেই, আপনাদেরকে কথাটি জানাইনি। আমি কিভাবে তোমাকে ভুল বুঝতে পারলাম গো, আমাকে তুমি মাফ করে দিও। হয়েছে হয়েছে, এখন তাড়াতাড়ি চলো। এখন রওনা করতে না পারলে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে বেশ রাত হয়ে যাবে।